গুড মর্নিং। আজকে ফিলসফি 12-23 আজকে আমাদের ক্লাসের সংখ্যা হচ্ছে 23। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আবর্তন কি এবং আবর্তনের নিয়মগুলো কি কি। দেখো, আমরা আগের দিন অমাধ্যম অনুমান পড়েছি। অমাধ্যম অনুমানকেই যখন ভাগ করছি আমরা, অর্থাৎ অমাধ্যম অনুমানের যে শ্রেণীবিন্যাস করছি, সেই শ্রেণীবিন্যাস করলে আমরা সেখানে কিন্তু আবর্তন পেয়েছি। অর্থাৎ অমাধ্যম অনুমানকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। তার মধ্যে আমি বলেছি আবর্তন হলো একটি ভাগ, বিবর্তন হলো একটি ভাগ এবং সমবিবর্তন হলো আরেকটি ভাগ। তো যে ভাগগুলো নিয়ে আমরা কাজ করব, যেগুলো আমাদের আলোচ্য বিষয় থাকবে আমাদের এই দ্বাদশ শ্রেণীর সিলেবাসের মধ্যে, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করছি। প্রথমে আলোচনা করব আবর্তন। দেখো, আবর্তনটা কি, এটাই হচ্ছে প্রথম প্রশ্ন। তার আগে বলি, আমরা কিন্তু লজিক অর্থাৎ ক্লাস 12 এর বা দ্বাদশ শ্রেণীর যে মূল যে বিষয় থাকে লজিক, সেই লজিকে কিন্তু আমরা পৌঁছে গেছি। এই লজিক কিন্তু কোনো মুখস্থ জিনিস নয়, কিন্তু বা এটা কিন্তু কোনো গল্প নয়, এটাকে তোমাকে পুরোপুরি প্র্যাকটিক্যালি বুঝতে হবে এবং এর যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো তোমাকে বারবার কিন্তু তোমাকে মনে রাখতে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে। কিভাবে আমি অ্যাপ্লাই করছি, একেবারে এর যে কৌশল, টেকনিক, লজিক করতে গেলে প্রথমে তোমাকে টেকনিকটা জানতে হবে। আমি টেকনিকটা তোমাদের জানাবো, কৌশলটা কিভাবে করছি সেটাও জানাবো। তুমি যদি না জানতে পারো, তোমার মধ্যে সেই যুক্তি গঠন করার যদি ক্ষমতাটা না জন্মায়, তাহলে কিন্তু তুমি লজিক করতে পারবে না। তাই তোমাদেরকে এই বোর্ডের দিকে কিন্তু একেবারে তাকিয়ে থাকতে হবে, যাতে করে আমি কিভাবে করছি, কিভাবে চেঞ্জ হচ্ছে, ইন্টারনাল যে ফ্যাক্টর গুলো চেঞ্জ হচ্ছে সেগুলো তোমাদেরকে জানতে হবে। না জানলে কিন্তু তোমরা লজিক করতে পারবে না। আর তার আগে বলি, আগেকার ক্লাসগুলো কিন্তু তোমরা ফলো করবে, সেই ক্লাসের সঙ্গেই কিন্তু এই ক্লাসের একটা রিলেশন রয়েছে। ঠিক আছে, তাহলে শুরু করছি আমরা আবর্তন। দেখো, আজকে বিষয় ছিল আমাদের আবর্তন। প্রশ্ন ছিল আবর্তন কি। আবর্তন কি তার আগে আমরা একটা উদাহরণ নেব। সকল মানুষ হয় মরণশীল। দেখো, এই উদাহরণটা আমি প্রায় বিষয়ে যখন আমি আলোচনা করছি তখন এই উদাহরণটা নিচ্ছি বেশিরভাগ। এই উদাহরণটা লজিকের ক্ষেত্রে খুব যথার্থ, ঠিক আছে, সেই জন্য এই উদাহরণটা আমরা নিই। কোন কোন মরণশীল ব্যক্তি হয় মানুষ। দেখো, আমরা একটা উদাহরণ নিয়েছি, দেখতে পাচ্ছি আমরা বোর্ডে, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ সকল মানুষ হয় মরণশীল। তার নিচে দিয়েছি, আমি তার নিচে লিখেছি আইবচন, কোন কোন মরণশীল ব্যক্তি হয় মানুষ। আবর্তনের যে নিয়ম বা আবর্তন কাকে বলবো আমরা? আবর্তন কোথা থেকে এসছে? অমাধ্যম অনুমান থেকে এসছে। অমাধ্যম অনুমান কোথা থেকে এসছে? অবরোহ যুক্তি থেকে এসছে। অবরোহ যুক্তি কোথা থেকে এসছে? অনুমান থেকে এসছে। তাহলে আমরা যে সংজ্ঞাটা বলবো বা আবর্তন কি, যেটা আমরা বলার চেষ্টা করব, সেটা হচ্ছে যে অমাধ্যম অবরোহ অনুমানে, এটা যেহেতু অমাধ্যম অনুমানের ভাগ, তাহলে যে অমাধ্যম অবরোহ অনুমানে যুক্তিবাক্য, এটাকে যুক্তিবাক্য বলা হয়। যুক্তিবাক্য, যুক্তিবাক্য, আর এটাকে আমরা জানি সিদ্ধান্ত বলা হয়। সিদ্ধান্ত। তাহলে যে অমাধ্যম অবরোহ অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ, যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসে, এটা সিদ্ধান্ত করে দিয়েছি আমি, এর বিধেয় স্থানে বসে, এবং যুক্তিবাক্যের বিধেয় পদ অর্থাৎ মরণশীল সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে বসে, উদ্দেশ্য স্থানে বসেছে।
যুক্তিবাক্য এবং সিদ্ধান্তে, দেখো যুক্তিবাক্য এটা এটা এবং সিদ্ধান্তে গুণের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ গুণ অপরিবর্তিত থাকে। দেখো গুণ, দেখো গুণ, গুণের কোনো পরিবর্তন হয় না, সেই অমাধ্যম অবরোহ অনুমানকে আমরা আবর্তন বলবো। অনেকটা মনে হচ্ছে বড় সংজ্ঞাটা, তাই না? তাহলে আমি একটু সহজ করে দিচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করো, ফ্যাক্টরগুলো বোঝো। আবর্তনে কি বলা হয়েছে? যে অমাধ্যম অবরোহ অনুমান যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ, উদ্দেশ্য পদ মানুষ, এখানে উদ্দেশ্য পদ কিন্তু মানুষ সিদ্ধান্তের বিধেয় স্থানে রয়েছে, তাহলে যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসে এবং যুক্তিবাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে বসবে। গুণের কোনো পরিবর্তন হবে না, সেই অমাধ্যম অবরোহ অনুমানকে আমরা আবর্তন বলবো। তাহলে আবর্তনের সহজ হচ্ছে যে যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয়কে পরিবর্তন করে যুক্তিবাক্যের গুণকে অপরিবর্তিত রেখে বা রাখা হয়, তাকে আমরা বলবো আবর্তন। এই আবর্তন করতে গেলে আমাকে কতগুলো বা আমাদের কতগুলো নিয়মকে কিন্তু মনে রাখতে হবে। যদি তোমরা নিয়ম না মনে রাখো তাহলে কিন্তু আবর্তন করা সম্ভব নয়। সেই জন্য তোমাদের করতে হবে কি, নিয়মগুলোকে কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। আমি তোমাদের নিয়মগুলো বলবো একটু পরে, তোমরা সব বুঝতে পারবে। দেখো এটা গেল, আমরা বলতে পারি যে আবর্তন কাকে বলে, আবর্তনের সংজ্ঞা। এরপরে যেটা করব আমরা, আবর্তনের নিয়ম। নিয়ম, এই নিয়মগুলো লেখাবো, তার সঙ্গে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো আবর্তনের 1 নাম্বার নিয়ম, তার আগে দু একটা বৈশিষ্ট্য বলে দিই আবর্তনের। তাহলে যদি প্রশ্ন হয় যে আবর্তনের দুটি বৈশিষ্ট্য লেখো, তাহলে কি বলবে না, বলবে আবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্য পদ বিধেয় স্থানে বসে যায় এবং বিধেয় পদ উদ্দেশ্য স্থানে বসে যায়, এই একটা বৈশিষ্ট্য বলতে পারো। আর একটা বৈশিষ্ট্য বলতে পারো যে আবর্তনের ক্ষেত্রে গুণের কোনো পরিবর্তন হয় না, এটা একটা বলতে পারো। গুণ অপরিবর্তিত থাকে, এটা বলতে পারো। ঠিক, এটা দু একটা বৈশিষ্ট্য তোমরা জানলেই হবে। এবার হচ্ছে নিয়ম, আমি নিয়মগুলো বলছি। দেখো আবর্তনের 1 নাম্বার নিয়ম হচ্ছে যুক্তিবাক্যের, তোমরা খাতায় লেখো, যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ, যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় হয়। ছোট করে বলে দিলাম, নিয়মটা একটু ছোট করে দিলাম। যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় হয়। বিধেয় স্থানে বসে আমি লিখছি না, লিখে দিলাম শর্টে যে যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় হয়। 1 নাম্বার নিয়ম মনে রাখবে সবসময়, যে যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় স্থানেই বসবে। দেখি তোমাদেরকে কিভাবে হচ্ছে যুক্তিবাক্যের উদ্দেশ্য পদটা সিদ্ধান্তের বিধেয় স্থানে বসে যাচ্ছে। উদাহরণটা দেখো, দেখো যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ কে, মানুষ, এই পদটা সিদ্ধান্তের বিধেয় স্থানে বসে গেছে। তাহলে 1 নাম্বার নিয়ম মিলে গেছে, বুঝতে পারছো তোমরা? 1 নাম্বার নিয়ম মিলে যাচ্ছে, যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসে। দেখো বসে গেছে যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ মানুষ, এই পদটাই কিন্তু সিদ্ধান্তের বিধেয় স্থানে মানুষ বসে গেছে। 2 নাম্বার নিয়ম, যুক্তিবাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হয়। ঠিক, 2 নম্বর নিয়ম কি বললাম, যুক্তিবাক্যের বিধেয় পদ। ভালো করে দেখবি তোরা, ভালো করে দেখ বোর্ডে, যুক্তিবাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হয়। যুক্তিবাক্যের বিধেয় পদ কোনটা, এটা আমরা জানি যুক্তিবাক্য, এই বিধেয় পদ হচ্ছে মরণশীল। এই মরণশীল পদটা, মরণশীল পদটা যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ, যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসেছে। প্রথমটা দেখে নিয়েছি মানুষ, বিধেয় স্থানে বসে গেছে। দ্বিতীয়টা হচ্ছে যুক্তিবাক্যের বিধেয় পদ, এই পদটা দেখো, যুক্তিবাক্যের বিধেয় পদ অর্থাৎ মরণশীল। এই মরণশীল পদটা
আমরা দেখতে পাচ্ছি সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে বসেছে। সিদ্ধান্ত কোনটা? সিদ্ধান্ত হচ্ছে এই যে এটা, এর বিধেয় পদটা অর্থাৎ যুক্তিবাক্যের বিধেয় পদ বর্ণশীল পদটা সিদ্ধান্তের দেখো উদ্দেশ্য স্থানে বসে গেছে। তাহলে 2 নম্বর নিয়মটাও মিলে যাচ্ছে। 3 নম্বর নিয়ম, যুক্তিবাক্যে গুণের কোনো পরিবর্তন হয় না। যুক্তিবাক্যে গুণের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, যুক্তিবাক্যে গুণের কোনো পরিবর্তন হয় না। দেখো যুক্তিবাক্যের প্রথম যুক্তিবাক্যটা দেখতে পাচ্ছি আমি, সকল মানুষ হয় মরণশীল। এটা আমরা জানি সদর্থক বচন, হয় আছে যেহেতু হ্যাঁ বাচক বচন। আর সিদ্ধান্ত দেখতে পাচ্ছি আমরা কোনো মরণশীল জীব হয় বা কোনো মরণশীল ব্যক্তি হয় মানুষ, এটাও দেখতে পাচ্ছি আমরা সদর্থক বচন বা হ্যাঁ বাচক বচন। এই ক্ষেত্রে দেখো গুণের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, দুটোই কিন্তু দেখো হয় হয় আছে। দেখো এটা হয়, এখানে একটা হয়, তাহলে যুক্তিবাক্যে গুণের কোনো পরিবর্তন হয় না। 4 নম্বর নিয়ম, 4 নম্বর নিয়মটা দেখো একটু কঠিন, কিন্তু তোমরা বুঝে যাবে। 4 নম্বর নিয়ম হচ্ছে যুক্তিবাক্যে যে পদ ব্যাপ্য হয়নি সিদ্ধান্তে সেই পদ ব্যাপ্য। যুক্তিবাক্যে যে পদ ব্যাপ্য হয়নি সিদ্ধান্তে সেই পদ ব্যাপ্য হতে পারে না। এই নিয়মটা একটু বোঝার চেষ্টা করবে। 4 নম্বর নিয়মটা বলা হচ্ছে যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য হয়নি। দেখো এই ব্যাপ্য অব্যাপ্য কিন্তু তোমাদের আমি আগে পড়িয়ে দিয়েছি, সেইটাও কিন্তু এখানে এখন প্রয়োজন হবে। ঠিক আছে, সেই জন্য আগেকার যে বিষয়গুলো পড়িয়েছি সেগুলো তোমরা ভালো করে বাড়িতে দেখো। ঠিক, তাহলে যে পদ ব্যাপ্য হয়নি কোথায়? যুক্তিবাক্যে। দেখো এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য আমরা জানি, রাইট মানে সেই পদটা ব্যাপ্য, রাইট মানে ব্যাপ্য, ক্রস মানে অব্যাপ্য। ঠিক আছে, তাহলে রাইট মানে ব্যাপ্য, তাহলে এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য কিন্তু বিধেয় পদ অব্যাপ্য। আয় বচনের কোন পদই ব্যাপ্য নয়, আয় বচনের কোন পদই ব্যাপ্য নয়, ব্যাপ্য হয়নি। তাহলে এখানে নিয়ম বলা হচ্ছে যে পদ যুক্তিবাক্যে যে পদ ব্যাপ্য হয়নি, কোন পদ ব্যাপ্য হয়নি বলো? মরণশীল পদটা ব্যাপ্য হয়নি। তাহলে যুক্তিবাক্যে এই মরণশীল পদটা ব্যাপ্য হয়নি, নিয়ম অনুসারে বলা হচ্ছে সেই পদটা সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। দেখো সিদ্ধান্ত মরণশীল, আয় বচন ব্যাপ্য হয়নি, তাহলে নিয়মে যা বলা হয়েছে সেটা কিন্তু হুবহু মিলতে হবে। তাহলে যুক্তিবাক্যে যে পদ ব্যাপ্য হয়নি অর্থাৎ মরণশীল পদটা ব্যাপ্য হয়নি, সেই পদটা সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, অর্থাৎ সিদ্ধান্তে সেই পদটা মরণশীল আছে, এখানে ব্যাপ্য হয়নি। তাহলে এই নিয়মটাই মিলে গেল। আমরা যখন একটি বাক্যকে বচনে রূপান্তর করব এবং করার পর যখন আমরা সেটাকে আবর্তন করব, একটি বাক্যকে যখন আবর্তন করব তখন কিন্তু আমাদের এই 4টে যে নিয়ম সেটা কিন্তু মেনে চলতে হবে, না হলে আমরা একটা বাক্যকে আবর্তন করতে পারবো না। ঠিক আছে, তাহলে দেখো আজকে আমি তোমাদের বলে দিচ্ছি যে প্রথমে আবর্তন কাকে বলে এটা তোমাদের বুঝতে হবে, যে যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসে যায় এবং যুক্তিবাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে বসে যায়। গুণের কোনো পরিবর্তন হয় না, তাকে আমরা বলবো আবর্তন। এই আবর্তনের 4টে নিয়ম রয়েছে। 1 নম্বর নিয়ম আমরা বলে দিয়েছি, যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসেছে। দেখো যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসেছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মানুষ পদটা বিধেয় স্থানে বসেছে সিদ্ধান্তে। 2 নম্বর যুক্তিবাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে বসবে, মরণশীল পদটা উদ্দেশ্য স্থানে বসে গেছে সিদ্ধান্তে। 3 নম্বর গুণের কোনো পরিবর্তন হবে না, আমরা দেখতে পাচ্ছি প্রথমটা হয় দ্বিতীয়টাও হয়, সদর্থক রয়েছে, পরিবর্তন হয়নি।
4 নাম্বার নিয়মটা একটু ইম্পর্টেন্ট দেখতে হবে ভালো করে, যে পদ যুক্তি বাক্যে ব্যাপ্য হয়নি। অর্থাৎ আমরা জানি যে এখানে যে পদটা ব্যাপ্য হয়নি, অর্থাৎ এ বচনে বিধেয় পদটা ব্যাপ্য হয় না, মরণশীল পদটা ব্যাপ্য হয়নি, সেই পদটা কিন্তু সিদ্ধান্তে এখানে প্রথমেই রয়েছে, উদ্দেশ্যের স্থানে মরণশীল পদটা সেখানে ব্যাপ্য হয়নি, অর্থাৎ নিয়মটা মিলে গেল। এটা হচ্ছে আবর্তন করার একটা কৌশল। আবর্তন যেমন ধরো আমরা জানি যে নিরপেক্ষ বচন এ ই আই ও চারটে যে বচন রয়েছে, এই চারটে বচনই আবর্তন করতে হবে, বিবর্তন করতে হবে। তাহলে এ বচনের আবর্তন কি? আই বচন। এ বচনের আবর্তন কি বললাম? আই বচন। ই বচনের আবর্তন কি? ই বচন। আই বচনের আবর্তন কি? আই বচন। ও বচনের আবর্তন কি? হয় না। ও বচনের আবর্তন হয় না। তাহলে এই ছকটা তোমাদের মনে রাখতে হবে যে আবর্তন কোন বচনের আবর্তনের সঙ্গে কোন বচনের আবর্তন হয়। যেমন এ বচনের সাথে কোন বচনের আবর্তন হয় বলো? আই বচনের আবর্তন হয়। ই বচনের সাথে কোন বচনের আবর্তন হয়? ই বচনের হয়। আই বচনের সাথে কোন বচনের আবর্তন হয়? আই বচনের হয়। আর ও বচনের সাথে আবর্তন হয় না। এই যে এটাই দেখতে পাচ্ছি আমরা যে এ বচনের সাথে আই বচন কেন হলো, এ বচনের সাথে এ বচন কেন হলো না। যেমন ই এর সাথে ই হয়েছে, আই এর সাথে আই হয়েছে, ও এর সাথে হয়নি আবর্তন। এগুলো কি করে হলো? এগুলোরও কিন্তু বিস্তারিত আলোচনা রয়েছে। আজকে শুধুমাত্র তোমরা এটুকু বোঝো যে আবর্তন হচ্ছে এটা, আবর্তনের নিয়মগুলো এটা। আবর্তনের নিয়মগুলো কিন্তু উদাহরণের সাহায্যে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। এবারে এর যে প্রয়োগ, আমরা যা কিছু শিখলাম এটাকে প্রয়োগ করতে হবে। কিভাবে আমরা প্রয়োগ করব সেটা আমরা একটা উদাহরণের সাহায্যে আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি। পরবর্তীকালে আমরা আবর্তনের শ্রেণী বিভাগ করব। এ বচনের আবর্তন কেন এ বচন হলো না আই বচন হলো সেটা নিয়ে আলোচনা করব। ই বচনের আবর্তন কেন অন্য কোনো বচন হলো না সেটা নিয়ে আলোচনা করব। আই বচনের আবর্তন কেন অন্য কোনো বচন হলো না সেটা নিয়ে আলোচনা করব। এবং ও বচনের আবর্তন হলো না কেন, ও বচনের আবর্তন সম্ভব নয় কেন, ক্রস মানে সম্ভব নয়, কেন সম্ভব নয়, বা ও বচনের আবর্তন হয় না কেন, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে আমরা আজকে যে বিষয়টা শিখলাম আবর্তন কাকে বলে এবং তার নিয়মগুলো, সেটা একটা প্রয়োগ করব। কিভাবে প্রয়োগ করতে হয় সেটা আমি তোমাদের দেখাবো আজকে। দেখো, আমরা যা কিছু শিখবো, এখান থেকে যা কিছু কৌশল রপ্ত করব, সেটাকে কিন্তু প্রয়োগ করতে হবে। তোমাকে নিজেকে প্রয়োগ অ্যাপ্লাই করতে হবে। তুমি সেটাকে অ্যাপ্লাই করতে পারো তাহলে তুমি কিন্তু শিখলে না। তোমাকে শিখতে হবে ভালো করে। যেমন ধরো এই আবর্তনটা তোমাদের মোটামুটি আসবে 8 নাম্বারের আবর্তন বিবর্তন আসবে। তোমাকে কতগুলো বাক্য দেওয়া হবে, সেই বাক্যগুলোকে বলা হবে যে বাক্যগুলোকে নির্দিষ্ট তার্কিক আকারে রূপান্তর করে আবর্তন করো। ঠিক আছে, আমি একটা বাক্য নিচ্ছি। কেবলমাত্র মানুষ সৎ। দেখো, এটা একটা কিন্তু বাক্য। তোমরা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবে যে কিভাবে এই বাক্যকে আমি লজিক্যাল ফর্মে রূপান্তর করলাম, তারপরে কিভাবে আমি আবর্তন করব। ঠিক আছে, ভালো করে মনে রাখবে কিন্তু। দেখো, বাক্যকে বচনে রূপান্তর করতে গেলে আমরা তার আগে নিয়মগুলো পড়েছি, সেই নিয়মেই আমরা এখন যাব। প্রথমে কি লিখতে হয় বলো? প্রথমে লিখতে হয় লজিক্যাল ফর্ম। লিখবো আমরা লজিক্যাল ফর্ম, লিখছি LF মানে লজিক্যাল ফর্ম। এরপরে এই বাক্যটা কোন বচনে আসবে সেই বচনটাকে লিখতে হবে। তার আগে বলি, বাক্যের মধ্যে এমন একটা শব্দ রয়েছে, সেই শব্দ দ্বারা আমরা চিনতে পারবো যে বাক্যটা কোন বচনে হবে। কেবলমাত্র এই শব্দগুলো কোনো বাক্যে থাকলে সেটা অবশ্যই এই বচন হয় এবং উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হয়ে যায়। তাহলে দেখো, এখানে আমরা আচ্ছা ঠিক আছে, কেবলমাত্র মানুষ সৎ, ঠিক, এটাকে আমরা লজিক্যাল ফর্মে রূপান্তর করব। তাহলে লিখবো এ বচন করলাম, যেহেতু কেবলমাত্র মানুষ সৎ, তাহলে এ বচন হয় সকল সৎ, উদ্দেশ্য চেঞ্জ, সকল সৎ ব্যক্তি হয় মানুষ। দেখো,
ছিল কি কেবলমাত্র মানুষ সৎ, লজিক্যাল ফর্মে তাকে রূপান্তর করলাম, কি এসে দাঁড়ালো না সকল সৎ ব্যক্তি হয় মানুষ। দেখো যুক্তি গঠন করার একটা কৌশল তোমাকে কিন্তু যে কোনো উপলব্ধি করতেই হবে, সেটাই কিন্তু আমি তোমাদেরকে শেখাচ্ছি যে সকল সৎ ব্যক্তি হয় মানুষ। কারণ নিয়মেই বলা হয়েছে যে উদ্দেশ্য চেঞ্জ হবে এই নিয়মে। এরপরে বলছে এটাকে আবর্তন করতে হবে, লজিক্যাল ফর্মটাকে আবর্তন করতে হবে। লিখবো আমরা আবর্তন, যেটা একটু আগে শিখলাম আমরা আবর্তন। তাহলে এই বচনের আবর্তন কি? উপরে দেখা দেওয়া আছে এই বচনের আবর্তন আই, এখানে লিখবো আমরা আই। এটা ভালো করে বোঝো, লজিক্যাল ফর্মটা তো আমি তৈরি করলাম, এরপরে এই বচনের আবর্তন কি হবে? আই হবে, যেটা আছে সেটাই কিন্তু হবে, চেঞ্জ করা যাবে না, আই লিখবো আমরা। লিখেছি আমরা আই। এবারে আবর্তনের নিয়ম কি? যুক্তি, এক নম্বর নিয়ম বলো, যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসবে। তাহলে যুক্তি বাক্য, এটা একটা যুক্তি বাক্য ধরে নাও, যুক্তি বাক্য, এর উদ্দেশ্য পদটা সিদ্ধান্তের বিধেয় স্থানে বসবে। তাহলে যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসবে। তাহলে কোন আর বিধেয় পদটা উদ্দেশ্য স্থানে বসবে। তাহলে কোন মানুষ হয় সৎ। লজিক্যাল ফর্মটা পেয়েছি আমরা, তারপরে তার উদ্দেশ্য চেঞ্জ হচ্ছে কিভাবে দেখো, কোন মানুষ হয় সৎ। যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসে গেছে, দেখো বিধেয় স্থানে বসে গেছে। এবং যুক্তি বাক্যের বিধেয় পদ আমরা দেখতে পাচ্ছি এখানে বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে বসে গেছে। 3 নম্বর, যুক্তি বাক্যে গুণের কোনো পরিবর্তন হয়নি, দেখো যুক্তি বাক্যে গুণের কোনো পরিবর্তন হয়নি। 4 নম্বর, যে পদ যুক্তি বাক্যে ব্যাপ্য হয়নি, অর্থাৎ কোন পদটা ব্যাপ্য হয়নি? আমরা দেখতে পাচ্ছি এই বচনের এই পদটা ব্যাপ্য হয়নি, সেই পদটা সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, দেখো সিদ্ধান্তে ব্যাপ্য হয়নি। তাহলে পুরোপুরি আমরা যে নিয়মগুলো তোমাদের শেখালাম সেগুলো কিন্তু মিলে গেল। এটাই হচ্ছে আবর্তন। একটা বাক্যকে বচনে রূপান্তর করার পর সেটাকে আমরা লজিক্যাল ফর্মে রূপান্তর করার পর সেটাকে আমরা আবর্তন করব। এটাই কিন্তু আজকে আমরা শিখলাম আবর্তন কিভাবে করতে হয়। তাহলে আবর্তন করতে গেলে তোমাকে নিয়মগুলো অবশ্যই মনে রাখতে হবে এবং কোন বচনে আবর্তন কোন বচন হয় সেই বিষয়ে জানতে হবে। তাহলে পরের দিন আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আবর্তনের শ্রেণী বিভাগ এবং কেন হয় না বচনে আবর্তন। ঠিক, আজকে এই